তোমাকে কতবার বলবো আমাকে না বলে বাড়ির বাইরে যাবে না? তাও কেন গেলে বলো? ধমকে উঠল উচ্ছ্বাস। রোদসী ভয় পেল। তাতার চেহারা দেখে আন্দাজ করতে পারল উচ্ছ্বাস। রোদসী চুপচাপ দাঁড়িয়েছিল উচ্ছ্বাসের সামনে, কিছু বলার সাহস পেল না। ওকে ধমকিয়ে কিছু সময় কাউচের উপর বসে ওকে পর্যবেক্ষণ করে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তার মাথা ঠান্ডা রাখতে হবে। রোদসীকে বাসায় না পেয়ে মাথা ঠিক ছিল না। কেন যে এমন হয় উচ্ছ্বাস বোঝে না। উচ্ছ্বাস চলে যাওয়ার পর রোদসী হাঁপ ছাড়ে। প্রচুর ভয় পেয়েছে, তবুও কিছু বলেনি। সে জানে যত কথা বলবে তত কথা বাড়বে। রোদসী নিজেকে সামলে কিচেনে যায়। মেয়েডরা রাতে রান্না করছে। রোদসী রান্না করা খাবারগুলো খেয়ে আবার রুমে চলে আসে। এসে দেখে উচ্ছ্বাস চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রোদসী কিছু না বলে বিছানায় চুপটি করে বসলো। উচ্ছ্বাস প্রথমেই টের পেয়েছে রোদসী রুমে এসেছে, তাই সে সিগারেট ফেলে রুমে এসে রোদসীর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে। বিয়ের এতদিন পার হওয়ার পরও এসব নিয়ম বদলায়নি, আর মনেও হয় না আর কখনো বদলাবেও। মাঝে মাঝে রোদসীর এই জীবন বিষাক্ত লাগে, তবুও কিছু বলে না। উচ্ছ্বাসের সাথে তার প্রথম দেখা হয় রোদসীর কাজিন রেদওয়ান ভাইয়ের বিয়েতে। উচ্ছ্বাস রোদসীর কাজিনের বন্ধু, তবে ওদের পরিচয়ও খুব সুখকর ছিল না। প্রথম পরিচয়ে তিক্ততা ভয় করে, তবে ওই থেকে এই পর্যন্ত আসা রোদসী কখনো কল্পনাতেও ভাবেনি। দরজায় নক করার শব্দে রোদসীর ধ্যান ভাঙে। মেইড এসে ডেকে গেছে, রাতের রান্না হয়ে গেছে। রোদসী মেইডকে চলে যেতে বলে উচ্ছ্বাসকে ডাক দেয়। উচ্ছ্বাস রোদসীর দিকে কতক্ষণ তাকিয়ে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে চলে গেল। আর রোদসী নিচে এসে খাবার ঠিকঠাক করতে লাগলো। উচ্ছ্বাস এলেই তাকে খাইয়ে দিতে হবে, এই নিয়ম নতুন নয়। সেই প্রথম থেকেই এই বায়না। প্রথমে বিরক্ত লাগলেও এখন মানিয়ে নিয়েছে রোদসী। এর মধ্যে উচ্ছ্বাস এসে টেবিলে বসে রোদসীর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। রোদসীকে অন্যমনস্ক লাগছিল, তাই সে রোদসীকে জিজ্ঞেস করে, কি হয়েছে রোদ? আজকে এত অন্যমনস্ক লাগছে কেন তোমাকে? কিছু হয়েছে? রোদসী কিছু বলল না। তাতে উচ্ছ্বাসের মেজাজ খারাপ হলেও কিছু বলে না। সন্ধ্যায় এমনিতেই রোদসীর সাথে রাগারাগি করেছিল, তাই টপিকটা বন্ধ রেখে সে চুপচাপ রাতের খাবার শেষ করে উঠে চলে যায়। রোদসী উচ্ছ্বাসের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের সম্পর্কটা জানি কেমন খাপছাড়া। মাঝে মাঝে রোদসীর মনে হয় তাদের সম্পর্কটা লোক দেখানো মিছিমিছি। আচ্ছা, সম্পর্কে কি আদৌ মিছিমিছি হয়? লোক দেখানো হয়? হয় বোধহয়। রোদসীর চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতের খাবার খেয়ে সব গুটিয়ে উপরে চলে যায়। রুমে উচ্ছ্বাসকে রোদসী পেল না, তাই সে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে চুপচাপ রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো জীবনের ভুলটা কোথায়। কিছুক্ষণ পর রোদসী রুমে কারোর অস্তিত্ব টের পায়। রোদসী জানে এটা উচ্ছ্বাস, তবুও কোনো প্রতিক্রিয়া না করে ওভাবেই শুয়েই থাকলো। উচ্ছ্বাস এসে রোদসীকে ডাকলে, হ্যাঁ রোদ শোনা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কি কিছু করেছি? সন্ধ্যার জন্য আমি সরি পাখি। আসলে আসলে বাসায় এসে তোমাকে না পেয়ে মাথাটা ঠিক ছিল না। আর 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 করবো না এমনি। সরি, প্লিজ সরি। রোদসী কথাগুলো শুনল। প্রতিবারের কথাই এগুলো, তাই কোনো প্রত্যুত্তর করার ইচ্ছে হলো না। সে চুপচাপই পড়ে রইল। এতে উচ্ছ্বাস ধৈর্যহারা হয়। সে এবার শান্ত কণ্ঠে ধমকে বলে, সমস্যা কি তোমার? কথা কানে যায় না? কি জিজ্ঞেস করছি? আর কথা বলছো না কেন? এবার রোদসী মুখ খোলে, আর কত? কি আর কত? এই যে আপনি বোঝেন না। না, তাই তো তোমায় জিজ্ঞেস করছি। দেখো রোদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই বলে কি চেষ্টাও করা যায় না? আমি তোমাকে ভালোবাসি, বোঝো না সেটা কেন? তুমি বোঝো না কেন? কোথায় ভালোবাসা? আসলেই বাসেন? কই, আমি তো টের পাই না। আচ্ছা, টের পেতে হবে না, এটা বাদ দাও। বলো, আজকে কোথায় গিয়েছিলে? এবার রোদসী একটু ভীত হয়, কারণ রোদসী তার একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল, আর উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না। তবুও গলায় জোর এনে রোদসী বলে, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, তবে আজকেই শেষ, আর কখনো যাব না। আমি কারণ জিজ্ঞেস করেছি।
রোদসী কতক্ষণ সময় নেয়, তারপর বলে, আমার ভার্সিটি ফ্রেন্ডকে মনে আছে? আলো ওর নাম। আপনি হয়তো ওকে দেখেছিলেন। তো আসলে ও অসুস্থ, হসপিটালে ভর্তি। ওকে দেখতে গিয়েছিলাম। আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? আমরা খারাপ কোথায় আছি? আমাকে আমাকে তুমি সময় দাও না, কিন্তু কেন? উচ্ছ্বাসের মুখে এই কথা শুনে রোদসী তাজ্জব হয়ে যায়। উচ্ছ্বাসকে সে সময় দেয় না। অদ্ভুত, রোদসী উত্তর দেয়, এটা কেমন কথা? আমি তো আপনার সাথেই থাকি, তাহলে সময় দেই না, এটা কেমন কথা হলো? উচ্ছ্বাস জবাব না দিয়ে রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রোদসী হাঁপ ছাড়ে। আপাতত উচ্ছ্বাসকে শান্ত করা গেল। রোদসী এই ছেলেকে ভয় পায়। দিন দিন কেমন পজিটিভ হয়ে যাচ্ছে, কোথাও যেতে পারে না, কারোর সাথে কথা বলতে দেয় না। একে জীবন বলে? সকালে রোদসীর ঘুম ভাঙে একটু বেলা করে, তবে রুমে উচ্ছ্বাসকে পেল না। সে উঠে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল উচ্ছ্বাস এসে রেডি হচ্ছে। তার চুল মুছতে মুছতে রোদসী উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কোথায় যাবে। উচ্ছ্বাস জানায় আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। রোদসী ও বলে আর কিছু না বলে নিচে চলে আসে। সকালে নাস্তা করে উচ্ছ্বাস অফিসে চলে যায়। রোদসী বাসায় একা পড়ে যায়। এমন একা থাকতে রোদসীর ভালো লাগে না। রোদসীর বাবার বাড়ি অনেক বড়, এক কথায় বলতে গেলে যৌথ পরিবার বলা যেতে পারে। যৌথ পরিবারে বড় হয়ে হঠাৎ এমন একা থাকা অনেক কষ্টকর হয় রোদসীর জন্য। তবে উচ্ছ্বাস বেশি মানুষ পছন্দ করে না। উচ্ছ্বাসের জন্মের পর তার মা মারা যায়। ওকে যখন স্কুলে ভর্তি করানো হয় তখন অবশ্য উচ্ছ্বাস ছোটই ছিল। ও হোস্টেলেই থেকেছে। পরে ভার্সিটিতে পড়াকালীন একা থাকা শুরু করে। ওদের বাবার বাড়ির আত্মীয়দের থেকে এভাবেই একা থাকা শুরু করে। বিকালে রোদসী ছাদে আসে। প্রায় একা একা লাগছে রোদসীর। বই অথবা ছাদে এসে ঘোরাঘুরি করে। ছাদটা রোদসীর ভীষণ পছন্দ হয়েছে। হরেক রকমের ফুল গাছের পাশে একটা দোলনা। মাগরিবের সময় উচ্ছ্বাস বাসায় আসে, তবে রোদসীকে দরজা না খুলে দেওয়ায় রাগ লাগে। সে সরাসরি রুমে এসে রোদসীকে খোঁজ করে, কিন্তু ওয়াশরুম বা বারান্দায় কোথায় না পেয়ে আবারও মাথা গরম হয়ে যায়। ডাকাডাকি করে, তবুও রোদসীর কোনো সাড়া পায় না। উচ্ছ্বাসের চিন্তা হয়, তবে চিন্তা বাদ দিয়ে মেয়েটকে জিজ্ঞাসা করে। মেয়েট বলে যায় রোদসী বিকেলে ছাদে গেছে, এখনো নিচে নামেনি। উচ্ছ্বাস চিন্তামুক্ত হয় ঠিকই, কিন্তু মাথা থেকে রাগ নামে না। সে উঠে ছাদে চলে আসে। এসে দেখে রোদসী দোলনায় ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস রোদসীকে আর ডাকে না, চুপচাপ রোদসীর পায়ের কাছে বসে ওকে দেখতে থাকে। কত যুদ্ধ করে এই মেয়েকে পেয়েছে, অনেক কষ্ট, কিন্তু তার রোদ তাকে কেন বোঝে না। সবসময় কেমন গোমরা হয়ে বসে থাকে। সে তো এই রোদের প্রেমে পড়েনি, মুগ্ধ হয়নি। সে ভালোবেসেছিল রোদের চঞ্চলতাকে। তাহলে সেই চঞ্চলতা কই হারিয়ে গেল? ভয় হতে লাগলো উচ্ছ্বাসের। ভাবতে থাকে, রোদ কি তাকে ভালোবাসে না? তাহলে তার সাথে ঠিকমতো কথা বলে না কেন, হাসে না ঠিকমতো, চঞ্চলতাও প্রকাশ করে না যেমনটা সে বিয়ের আগে করত। পায়ে কারো ছোঁয়া পেয়ে রোদসীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে পায়ের দিকটায় উচ্ছ্বাস বসে আছে। রোদসী ধরফর করে উঠে বসে। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উচ্ছ্বাসকে জিজ্ঞাসা করে কখন এসেছে। উচ্ছ্বাস উঠে দাঁড়িয়ে নিচে আসতে বলে চলে যায়। রোদসী নিজেকে সামলে রুমে আসে। এসে উচ্ছ্বাসকে আর রুমে পায় না। রোদসী বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আর তখনই একটা শক্তপোক্ত হাত পিছন থেকে জড়িয়ে ধরে। রোদসী কিছু বলে না। উচ্ছ্বাস কিছুক্ষণ রোদসীকে পর্যবেক্ষণ করে রোদসীকে বলে, আমরা কিছুদিনের জন্য আমাদের ওই বাড়ি যাব। রোদসী অবাক হয়। বিয়ের পর কখনোই ওই বাড়ির কথা কখনো উচ্ছ্বাস মুখেও আনেনি, তাহলে হঠাৎ ওই বাড়িতে যাবে? কথাটা শুনে অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ? এমনি মনে হলো একটু ঘুরে আসি। তুমি বাসায় একা ফিল করো, তাই ভাবলাম ওখানে থাকি কিছুদিন। রোদসী চুপচাপ শুনল ওর কথা, কিন্তু কিছু বলল না। সকাল সকাল উঠে ও সবকিছু গুছিয়ে নিতে শুরু করে। তারা একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। দুপুরের দিকে ওরা এসে পৌঁছালো। বাড়ির সবাই কল্পনাও করেনি উচ্ছ্বাস রোদসীকে এই বাড়িতে নিয়ে আসবে। রোদসীকে উচ্ছ্বাস ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে যায়।
কিছুক্ষণের মধ্যেই রোদসীর ডাক পড়ে। রোদসী ওঠে রুমে যাওয়ার জন্য, তবে বাড়ির কিছু রোদসী যেহেতু চেনে না, তাই উচ্ছ্বাসের দাদি উচ্ছ্বাসের চাচাতো বোন উষাকে বলল উচ্ছ্বাসের রুম দেখাতে। উষা রোদসীকে রুম দেখিয়ে চলে আসলো। রুমে এসে দেখে উচ্ছ্বাস বেডে বসে আছে। সে রোদসীকে জিজ্ঞাসা করে কেউ কিছু বলেছে কিনা। রোদসী জানায় কেউ কিছু বলেনি, আর জানায় দাদিমা উষাকে বলেছে রুম দেখিয়ে দিতে, তাই ও এসেছিল। উচ্ছ্বাস বলল, বাসায় কেউ কিছু বললেই আমাকে জানাবে। আমরা এখানে বেড়াতে এসেছি, বেশি দিন থাকবো না, চলে যাব। তবে তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারি, কারণ তুমি বাসায় একা থাকো। আমি জানি তোমার বাসায় একা ভালো লাগে না, তাই এই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে কতদিন থাকবো তোমার উপর নির্ভর করে। রোদসী জানায়, আমার কোনো সমস্যা নেই এখানে থাকতে, আমি মানিয়ে নিব। উচ্ছ্বাস জানে রোদসীর সমস্যা হলেও সে জানাবে না, তবে উচ্ছ্বাসের উপর ভরসা আছে। উষা রোদসীর সাথে থাকবে আর দেখে রাখবে। সন্ধ্যার দিকে উচ্ছ্বাস বাহিরে যায়, তার কিছুক্ষণ পরই উষা আসে। ভাবি আসবো? আসো, বলার কি আছে, বসো। বলো কেমন আছো? না, এমনি জিজ্ঞেস করে আসা ভালো তো, তাই। আমি ভালো, তুমি? কথাটা বলে আবার বলতে শুরু করে, আচ্ছা ভাবি, বলো তো এই ঘাটতারা কিভাবে তোমায় দেখে এত পাগল হলো যে বিয়েই করে ছাড়লো? এই কথা শুনে রোদসী হাসলো, তারপর বলল, কি জানি, তোমার ভাই তো তোমার ভাই, তোমরাই ভালো জানো কি দেখলো। আচ্ছা ভাবি, তোমাকে ভাইয়া প্রথম কই দেখেছে জানো? উষার বোকা বোকা প্রশ্নে রোদসী খিলখিল করে হেসে দিল। বেচারি এতে লজ্জা পায় কি একটা প্রশ্ন করে বসলো। রোদসী হাসি থামিয়ে বলল, হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে। রেদওয়ান ভাইয়ের বন্ধু হয় তোমার ভাই। দোস্ত, তারপর কি হলো? রোদসী উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে থাকলো, কিছু বলতে যাবে, তার মধ্যে দরজার নক পড়ল। রোদসী তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে। বৃষ্টি উচ্ছ্বাসের সৎবোন। রোদসী একটা হাসি দিয়ে রুমে আসতে বললে বৃষ্টি তার কথায় পাত্তাও না দিয়ে বলে দাদি ডেকেছে, তাড়াতাড়ি আসো। রোদসী জানায় সে আসছে। বৃষ্টি যাওয়ার পর উষা বলে, এই মেয়ে যে কোন ধরনের আল্লাহই ভালো জানে। এই আমার সাথে থাকবে, ভালোভাবে কথা বলবে, এই মুখ কালো করে বসে থাকবে, ফাজিল একটা। ইস উষা, এভাবে বলতে নেই, হয়তো ও এমনই। না ভাবে, ওর পেটে পেটে শয়তানি বুদ্ধি, যখন প্রয়োজন পড়বে গলায় গলায় ভাব করবে, আবার যখন ওর স্বার্থে লাগবে তখন কাউকেই চিনবে না। মায়ের মতো স্বার্থপর একটা। ওদের জন্যই তো ভাইয়া এই বাসায় এসে থাকে না। থাক, বাদ দেও। চলো তো দেখি দাদি কেন ডেকেছেন। দাদি ডেকেছেন, আসবো? উচ্ছ্বাসের দাদি বিছানায় বসা ছিল। রোদসীর কথা শুনে দরজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আয় আয়, বস। রোদসী মিষ্টি একটা হাসি দিয়ে উচ্ছ্বাসের দাদুর পাশে বসে। দাদু রোদসীর মুখ ধরে চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমার নাতিটাকে কি করে পাগল করলি রে? আর ওই বা এই চাঁদের মতো মেয়েটাকে পেল কি করে? আমি ভেবে পাচ্ছি না। মিসেস রাবেয়া বেগমের কথা শুনে রোদসী লজ্জা পেল। রাবেয়া বেগম উষা তাকে এমনভাবে কথা বলে লজ্জা পেতে দেখে মিটমিটিয়ে হাসলো। উষা বলে উঠল, জানো দিদান, ভাইয়া ভাবিকে প্রথম ভাবির কাজিনের বিয়েতে দেখেছে। একবার ভাবো, ভাইয়া কত দুষ্টু, মানে ভাবিকে দেখলো আর সেই ভাবিকে বিয়েই করে ফেললো। রাবেয়া বেগম বলে, আমার দাদু ভাই হীরা চেনে, তাই তো হীরা দেখে হীরাকে ঘরে উঠিয়েছে। হ্যাঁ রে, নতুন বউ উচ্ছ্বাস আদর টাদর করে তো। দাদুর বেফাস কথাবার্তায় বেচারি রোদসী আরো লজ্জায় পড়ে, মাথা নিচু করে বসে থাকে। উষা বলে, দাদু লজ্জা দিও না তো, দেখো গালগুলো কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে। এটা বলে উষা খিলখিল করে হেসে দেয়। এরই মধ্যে উষার বড় ভাই উদয় আসে। কি রে, এমন পেদনির মতো হাসছিস কেন? তোর তো গাছে থাকার কথা, এখানে কি?
দেখিস ভাইয়া, ভালো হবে না কিন্তু। খারাপ আর হবে কি? যার ঘরে জল জ্যান্ত এমন একটা শাঁখ চুন্নি আছে, তার আর কি সর্বনাশ হবে? উদয়ের এমন কথা শুনে উষা কিছুটা ন্যাকা কণ্ঠে দাদুকে বিচার দেওয়ার ভান করে বলে, দেখো দাদু, কিছু বলো তোমার নাতিকে, ভালো হচ্ছে না কিন্তু। উষার কথায় পাত্তা না দিয়ে উদয় বলে, আচ্ছা শোন না, শুনলাম ভাইয়া আর ভাবি আসছে, কই রে? উষা চোখ দিয়ে ইশারায় দেখায়। উদয় রোদসীকে দেখে নিজেই বোকা হয়ে যায়, রোদসীও বোকা হয়ে যায়। একে অপরের দিকে কতক্ষণ তাকিয়ে একসাথে চেঁচিয়ে ওঠে। উদয় বলে, তুই? ভাবি? তাও আমার? না, আমি মানি না। রোদসীও একসাথেই বলে, তুই আমার দেবর? না, এ কিছুতেই হতে পারে না। দাদি আর উষা কিছুই বুঝতে পারছে না হলোটা কি। একে অপরের দিকে তাকিয়ে উষা উদয়কে জিজ্ঞাসা করে, তুই আর ভাবি কি আগে থেকেই পরিচিত? উদয় একটু হেসে বলে, ও আমার কলেজের ব্যাচমেট ছিল, বন্ধুও বলতে পারিস। উষা এবার বুঝলো। ও তাই বুঝি, বাহ, তাহলে তোরা তো পরিচিতই, ভালোই হলো, এখন থেকে অনেক মজা হবে। রোদসী উদয়ের দিকে দেখে তারপর উষাকে বলে, কিন্তু কলেজ শেষ হওয়ার পর কিছু কারণে আর যোগাযোগ করা হয়নি। উদয় হেসে খুব সিরিয়াসের মতো বলে, দূর, মজা হবে না ছাই। ভাইয়া যে পারলে উঠিয়ে আমাকে আছাড় মারবে। কথাটা বলেই আবার রোদসীকে জিজ্ঞেস করে, কি রে, তুই চুপ কেন? বল, তোর জামাই কেমন? রোদসী কোনো উত্তর করার আগেই সেখানে উচ্ছ্বাস হাজির এবং সে বলে, কার কথা জিজ্ঞেস করছিস? উচ্ছ্বাস এসে দরজায় দাঁড়িয়েছিল। সবাই তাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। সে আবার জিজ্ঞেস করলো। কি নিয়ে কথা হচ্ছিল? উষাই প্রথমে কথা শুরু করলো। আরে জানো ভাইয়া কি হয়েছে? উদয় ভাইয়া আর রচ্ছি ভাবি ব্যাচমেট। সো হোয়াট? গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো রোদসীর মুখের দিকে তাকিয়ে। এদিকে রোদসীও ভয় পাচ্ছে, যদি উচ্ছ্বাস কোনো সিন ক্রিয়েট করে বসে তাহলে যাতা অবস্থা হবে। উচ্ছ্বাস হ্যাঁ বলে উঠে রোদসীকে রুমে আসতে বলে চলে গেল। রোদসীও উঠে দাঁড়ালো। মাত্রই উদয় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রোদসী বলে, তোর ভাই রুমে ডাকলো, শুনিসনি? আরে ধুর, রাগ তো রুমে যাওয়া। কতদিন পর দেখা হলো, সব সময় তো ভাইয়ার সাথেই তো থাকিস। এখন আমাকে আগে বল, ভাইয়ার সাথে পরিচয় কিভাবে? আর বিয়ে? জানিসই তো বড় বাবার সাথে ভাইয়ার সম্পর্কে বড় চাচির জন্য, তাই আমাদের না জানিয়েই বিয়েটা করে ফেলো। রোদসী মনে মনে ভয় পেল, তবুও ভাবলো এতদিন পর সবার সাথে কথা বলতে পারছে, বিশেষ করে যদি হয় কাছের কোনো বন্ধু বা বান্ধবী, তাহলে তো কথাই নাই। বিয়ের কাহিনী সে অনেক বড় ভাই, বলিস না আর। বিয়েটা হয়েছে গোলমেলে ভাবে বা হঠাৎ বলতে পারিস। আর কিছু বলার আগেই উচ্ছ্বাস এসে রোদসীকে কোলে তুলে নিল আর যেতে যেতে বলল, সরি গাইস, তোদের ভাবি এখন ব্যস্ত, পরে কথা বলিস। আর কোনো কথা না বলেই উচ্ছ্বাস নিজের রুমের দিকে হাঁটা দিল। রোদসী আবারও লজ্জা পেল দাদু, ছোট ননদ আর দেবরের সামনে এভাবে কোলে উঠিয়ে নিয়ে আসার জন্য। রোদসী নিচু কণ্ঠে বলল, হচ্ছে কি নামান? আপনার লজ্জা না হয় কম থাকতে পারে, আমার তো আছে। নিজের বাসায় হুটহাট কোলে নেন, সে ব্যাপার আলাদা। এখানে বাসায় কেউ নেই বলে আমি কিছু বলি না, কিন্তু এই বাসায় সবাই আছে। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে এসে বিছানায় রোদসীকে বসালো। তারপর দরজা বন্ধ করে রোদসীর পায়ের কাছে বসে কোলে মাথা রাখলো। কতক্ষণ এভাবেই কাটলো। পুরো ঘরময় নিঃশব্দ বিরাজ করলো। কিছুক্ষণ পর উচ্ছ্বাস মাথা তুলে রোদসীর দিকে তাকালো। রোদসীও উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। আচ্ছা রোদ, আমি কি খুব বাজে? অনেক কষ্ট দেই? খুব খারাপ? রোদসী জবাব দেয় না। সে জানতো এমন একটা পরিস্থিতিতে তার পড়তে হবে।
ডাকার সাথে সাথে আসেনি সে। ভুল করেছে, মাসুল দিতে হবে। কি হলো বলো, জবাব দিচ্ছ না কেন? কই কই আমার সাথে তো এত কথা বলো না, হাসো না। এগুলো বলেই উঠে রোদসীর চুল হাতে নিয়ে টেনে ধরল। রোদসী তাকিয়েছিল উচ্ছ্বাসের দিকে। কি অদ্ভুত মানুষ, হঠাৎ করে এমন পাগলামি। রোদসী চুল ধরার ব্যথায় কান্না করে দেয়। রোদসীর কান্নায় কথা আটকে আসে, তবুও কষ্ট করে বলে, ছাড়ুন, আমি চুলে ব্যথা পাচ্ছি, খুব লাগছে। উচ্ছ্বাস এতে আরো রাগ করে, গাল টিপে ধরে বলে, এর থেকে বেশি ব্যথা আমি পাই। বলো কেন আমার সাথে ঠিক মতো কথা বলো না? আর এত হাসাহাসি কিসে? আমার সাথে তো এত হেসে কথা বলো না। আচ্ছা আচ্ছা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না? বিয়েটা যেভাবেই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি, তাও কেন তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না? রোদসী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পারে না। উচ্ছ্বাস রোদসীর ছটফট দেখে, চোখের পানি তাকিয়ে তাকিয়ে দেখে। তারও কষ্ট হয়, কিন্তু তার রোদ পাখি তো বোঝে না। কিছুক্ষণ পর উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। বারান্দায় এসে উচ্ছ্বাস সিগারেট ধরায়, আর রোদসী বিছানার পাশে বসে কান্না করতে শুরু করে। উচ্ছ্বাস বারান্দায় বসে শোনে, কিন্তু যাবার ইচ্ছে করে না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায়। একসময় দেখে পুরো প্যাকেটই খালি হয়ে গেছে। ঘর থেকেও কোনো শব্দ আসছে না। তাই উচ্ছ্বাস রুমে এসে দেখে রোদসী বিছানার পাশে মাথা রেখে ঘুমিয়ে গেছে। উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিচ থেকে খাবার নিয়ে এসে টেবিলে রেখে রোদসীর পাশে রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাঝরাতে রোদসীর ঘুম ভাঙে। মনে হলো শরীরের উপর ভারী বস্তু পড়ে আছে। পাশে তাকিয়ে দেখে উচ্ছ্বাস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার ঘাড়ে উচ্ছ্বাসের গরম নিঃশ্বাস পড়ে। রোদসী একটু নড়তে উচ্ছ্বাস রোদসীকে আরো কাছে টেনে রোদসীর গলায় মুখ গুজে দেয় আর বিড়বিড় করে বলে, আমি তোমাকে ভালোবাসি রোদ, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না। রোদসী তাকিয়ে থাকে আর ভাবে লোকটা কি অদ্ভুত। কে বলবে রাতে সে রাগারাগি করেছে, এখন কি সুন্দর শান্তিতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে রোদসী। মিষ্টি রোদ, সুন্দর সকাল, পাখির ডাক আশেপাশে মুখরিত করে আছে। আসলে পৃথিবীটা সুন্দর, কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি, আবার কখনো পারি না। আমরা সবসময় নিজেদের হতাশা নিয়েই থাকি, কখনো ওই দুঃখটুকু সরিয়ে ভালোর দিকে আগাতে পারি না। বারান্দায় দাঁড়িয়ে রোদসী আশেপাশে দেখছিল। রোদসী অনেক বাউন্ডুলে ভবঘুরে মেয়ে। বিয়ের আগে পর্যন্ত পুরো বাড়ি মাথায় করে রাখতো, যখন যেটা ইচ্ছা করত। বাড়ির বড় মেয়ে কিনা, কিন্তু উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না। সে পারলে রোদসীকে লুকিয়ে রাখতো। ভাবি, রোদসী দরজায় তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে। রোদসী জিজ্ঞাসা করে কিছু বলবে কিনা। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ। এসে বসো। না ভাবি, বসবো না। আসলে আমি একটু বেরোবো, আমার সাথে একটু যাবে? রোদসী পড়েছে বিপদে। তার তো বের হতেও ইচ্ছে করে, আবার ভয়ও হয়। ওই দিন উচ্ছ্বাস যেমন করলো, এখন ওকে না বলে বের হলে আবার কি না কি করে বসে, একমাত্র উচ্ছ্বাসই ভালো জানে। রোদসী মিথ্যে বলে, আসলে বৃষ্টি, আই গট মাই পিরিয়ডস, আমি বাইরে যেতে পারবো না। আর বাকি কথা বলার আগেই বৃষ্টি থামিয়ে দেয়। বুঝেছি, তুমি ভাইকে ভয় পাচ্ছ, কিন্তু ট্রাস্ট মি, ভাইয়া কিচ্ছু বলবে না, চলো আমার সাথে। এর মধ্যে উচ্ছ্বাস এসে বলে, ও কোথাও যাবে না, তুই যেখানে ইচ্ছে সেখানে যা। রোদসী উচ্ছ্বাসকে দেখে ঘাবড়ে যায়, তবুও চুপচাপ বসে থাকে। লোকটা বদ, কখন কি করে বসে ঠিক নেই। বৃষ্টি উচ্ছ্বাসকে দেখে মুখ কালো করে ঘর থেকে চলে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাস রোদসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাওয়ার কথা বলছিল? ওর সাথে কোথাও যাবে না, ওই মহিলা পাঠিয়েছে মনে হয়। এগুলো বলে উচ্ছ্বাস ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের থেকে বের হওয়ার পরই একই ভঙ্গিতে বসে থাকতে দেখে উচ্ছ্বাস ভ্রু কুঁচকে কারণ জিজ্ঞেস করে। রোদসী জানায় বাসার সবার কথা মনে পড়ছে, আর যদি সময় হয় তাহলে যেন রোদসীকে নিয়ে একটু ঘুরিয়ে আনে। এইসব কথা শুনে উচ্ছ্বাসের রাগ লাগে, তবে মনে মনে খুশিও হয় যে রোদ তাকে এই অনুরোধ করার জন্য। সে জানায় এই সপ্তাহের শেষের দিকে নিয়ে যাবে।
এখন উচ্ছ্বাস ব্যস্ত। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসকে খেতে আসতে বলে নিচে চলে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট করে। বিকালে রোদসী রজনী বেগমের রুমে যায়। ওখানে আগে থেকেই উষা, উদয়, বৃষ্টি বসা ছিল। রোদসীকে দেখে বৃষ্টি উঠে চলে যায়। এটা দেখে রোদসী অবাক হয়ে উষাকে জিজ্ঞেস করে। ও কেন চলে গেল? উষা মুখ ভেঙচি দিয়ে বলে, হয়তো ও তোমার কাছে কিছু চেয়েছিল, পায়নি, বা অন্য কিছু হতে পারে। রোদসীর দুপুরের কথা মনে পড়ে। তারপর বলে, ও দুপুরের আগে আমার কাছে গিয়েছিল। ও বেরোতে চায়, আমাকে জোরাজুরি করলো। এর মধ্যে তোমাদের ভাইয়া আসলো আর বলল যাবে না। অমনি মুখ কালো করে চলে আসলো। রোদসী কি বলবে বুঝতে পারল না। দ্বিধাবোধে ঘিরে ধরল যেন। তাদের মধ্যে ওই ধরনের সম্পর্ক এখনো তৈরি হয়নি যে বলা যায় বা কিছু। তাই সে কোনো জবাব না দিয়ে চুপ থাকে। ওর অন্যমনস্ক থাকায় সবাই মিটিমিটি হাসে। দাদু আলতো করে ধাক্কা দিয়ে বলে, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি জানি তো আমার দাদু ভাই অনেক ভালোবাসতে জানে। তুমি ওকে আগলিয়ে রেখো। ছোট থেকে একা একা বড় হয়েছে তো, বোঝাই সময় দেওয়ার মতো আমি ছিলাম ওর সব কিছু সঙ্গী। সবাই উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল? আর এই মহিলা কিভাবে এই পরিবারে আসলো? সবাই একটু ইতস্তত বোধ করলো। দাদু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, রাশেদ আর উচ্ছ্বাসের মা ও উর্মিলা ভার্সিটি লাইফ থেকে একই ক্লাসে পড়তো এবং তারা সমবয়সী হবার কারণে উর্মিলার বাড়ির সবাই তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল। ওদের সম্পর্কের কথা যখন উর্মিলার বাবা জানতে পারে, তখন থেকে উর্মিলার জন্য পাত্র দেখা শুরু করে। যখন আমরা এই বিষয়ে অবগত হই, তখন আমরা তাদের কাছে রাশেদ আর উর্মিলার বিয়ের জন্য প্রস্তাব দিই। তারা সরাসরি আমাদের নাকচ করে দেয়। তাদের বাড়ি মানতে নারাজ কারণ একটাই, ওরা সমবয়সী। আমরাও তো বুঝি সমবয়সী, কিন্তু কি করার আছে? ভালোবাসার প্রতি কি আর জোর চলে? উর্মিলার বাবা উর্মিলাকে আটকে রাখে। তার জন্য প্রায় 1 মাস ওদের মধ্যে যোগাযোগ ছিল না। পরে হঠাৎ একদিন রাতে উর্মিলা আমাদের বাড়ি এসে ওঠে। ওকে দেখে আমরা সবাই অবাক হই, কারণ যেভাবে আমরা উর্মিলাকে দেখেছি, কিন্তু ওই দিন ওকে অনেক অসুস্থ দেখাচ্ছিল। ওর থেকে আমরা জানতে পারি ও পালিয়ে এসেছে, আর ওর ছোট ভাবি ওকে সাহায্য করেছে। আমরা তখনই বুঝেছিলাম ওর আশা নিয়ে ঝামেলা হবে, তাই আগে পরে না ভেবে ছেলের ভালো থাকার জন্য ওই রাতেই ওদের বিয়ে পড়িয়ে দিই। আমি মা হিসেবে বড্ড স্বার্থপর ছিলাম। কি করব, বড় ছেলে তো আদরের ছিল। তারপর সবাই দরজার দিকে তাকিয়ে একটু হকচকিয়ে যায়।
ওখানে হাত ভাঁজ করে মনোযোগী শ্রোতার মতো উচ্ছ্বাস দাঁড়িয়েছিল। ওকে দেখে মিসেস রজনী বেগম একটু ইতস্তত বোধ করে, কারণ এইসবের কোনো কিছুই উচ্ছ্বাস জানে না। অবশ্য ও কখনো জানতেও চায়নি, তাই বলাও হয়নি। কি হলো দিদুন, বলো তারপর কি হলো? উষা জিজ্ঞেস করে। হ্যাঁ দাদু, বলো এরপর কি হয়েছে? এবার উদয় বলতে শুরু করে। এবার দাদু আবার বলতে শুরু করলেন। পরের দিন সকালে উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে। তবে উর্মিলা এক কথায় বলেছে এখান থেকেও এক পাও কোথাও যাবে না। এতে ওদের বাড়ির মানুষেরা অনেক বাজে আচরণ করে, সম্পর্ক ছিন্ন করে। এতে উর্মিলা কষ্ট পেলেও কিন্তু চুপচাপ মেনে নেয়, কারণ এই সব কিছুর জন্য ও নিজেকে দায়ী মনে করত। এভাবেই দিন কাটতে লাগলো। ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়তে লাগলো। পড়াশোনাও কমপ্লিট করলো। তবে বলে না, সুখের দিন বেশি দিন থাকে না। এমনই রাশেদ আর উর্মিলার মধ্যে একটু একটু করে কথা কাটাকাটি, রাগারাগি দিনকে দিন বাড়তে লাগলো। আমি বললাম হয়তো নজর পড়েছে, এক কাজ করো, বাচ্চা নাও, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানি না কেন যে এই পরামর্শ দিলাম। এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বাজে সিদ্ধান্ত। 5 মাস ভালো থাকাকালীন ওটা মিসক্যারেজ হয়ে যায়। উর্মিলা পাগল প্রায় তখন। প্রথম বাচ্চা, কি করবে না করবে অনেক ডাক্তার দেখালাম, সবাই জানালো 3 মাস পর থেকে আবার চেষ্টা করতে। আর যে ওষুধ দিয়েছে সেগুলো ঠিক মাস মতো খেতে। এভাবেই দেখতে দেখতে 4 মাসের মাথায় আবার কনসিভ করলো। তবে প্রথমবারের এত দখলের কারণে শরীর তখনও ঠিক মতো ভালো হয়ে ওঠেনি। যখন যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাস জন্ম নেওয়ার, ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিসক্যারেজ হয়েছে, তাই এখনো ওর মানসিকভাবে অত ভালো প্রস্তুত না। সাথে শরীরের যে ঘাটতি ছিল ওগুলোও পূরণ হয়নি। তাই আমাদের বড্ড পেপার সাইন করতে লাগলো। সেদিন রাশেদ উর্মিলাকে পাবে না জেনে যেমন কেঁদেছিল, ঠিক ওই রকম পাগলামি করে আমার বুকে পাথর চেপে সাইন করি। ওনারা আগেই জানিয়ে রাখে হয় বাচ্চা বাঁচবে নয়তো মা। আমাদের সব ভরসা শেষ করে উচ্ছ্বাস আসলো ঠিকই, কিন্তু উর্মিলা আসলো না। রাশেদ পাগলের মতো হয়ে গেল। আমি কোনটা সামলাবো? উচ্ছ্বাস যে নাকি রাশেদকে বুঝে উঠতে পারছিলাম না। এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে সাথে ওর অসুস্থতার জন্য যে ওষুধগুলো উর্মিলা নিয়েছিল তার প্রভাব পড়ে উচ্ছ্বাসের ওপর। আমরা পাগল প্রায় ওর ওপর, মরার ওপর। খাবার ছিল ব্যবসায় লস খেয়ে। রাশেদের আব্বা এদিকে উর্মিলাদের বাড়ি থেকেও আমাদের নামে কেস ফাইল করেছিল,
কি থেকে কি বোঝার আগেই রাশেদের আব্বা স্ট্রোক করেন এবং 1 সপ্তাহ পর মারা যান। উচ্ছ্বাস এত কিছু জানতো না, জানার ইচ্ছেও হয়নি কখনো। তবে এত কিছু একসাথে সে ভেবেও পারছে না। সে অবাকের পর অবাক হচ্ছে। দাদু, তারপর কি হলো? রোদসী জিজ্ঞেস করলো। মিসেস রাবেয়া বেগম আবার বলতে শুরু করলো। জমানো টাকা দিয়ে উকিল আনিয়ে ডাক্তার সার্টিফিকেট দেখিয়ে কেসের ব্যাপারটা সামলাই, কিন্তু তখনও আমাদের ব্যবসার অবস্থা নাজেহাল। এই কমাসে রাশেদও নিজেকে কিছুটা সামলে নেয়। 2 ভাই চিন্তা করে একজন দেশের কাজ সামলাবে আর একজন বিদেশ যাবে। রাশেদ বাহিরে উচ্ছ্বাসকে আমি সামলাতে লাগলাম আর দেশের কাজে হাত লাগায় মাসুদ। একটু একটু করে সব দেনা লস কাটিয়ে উঠেছি। তখন উচ্ছ্বাসকে কেবল ভর্তি করিয়েছি। একদিন খবর আসে রাশেদ বিপাশাকে বিয়ে করছে। খবর শুনে আমরা হতবাক ছিলাম। কিভাবে যে কি হলো। এই যে এই রুমে এসে ঢুকেছে সবাই। রাত কত হলো দেখেছো? তোমরা কি খাবে না? বাকি গল্প পরে করো, এখন খেতে চলো। কথাটা বলতে বলতে উষার মা মিসেস মালিহা বেগম দাদুর ঘরে প্রবেশ করে। সবাই এতক্ষণ এভাবেই বসেছিল। সবার এই না জানা কথাগুলো শুনে মন খারাপ লাগছিল। তবে পরে কি হয়েছিল তা এখন আর জানা যাবে না। তাই সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে গেল। আজকে উচ্ছ্বাসকে কেমন ভয়ঙ্কর রকমের শান্ত লাগছে। রোদসী খাচ্ছে আর বারবার আর চোখে তাকাচ্ছে। উচ্ছ্বাস কোনো মতে খেয়ে উঠে চলে গেল। রোদসী রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার করে উচ্ছ্বাস বিছানায় চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। রোদসী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তাতে উচ্ছ্বাস একটু নড়ে চড়ে উঠে তাকালো। উচ্ছ্বাস একটু অবাক হলো, কারণ তার জানা মতে রোদসী তাকে কখনো নিজ থেকে জড়িয়ে তো দূরে কাছেও আসে না। তবে আজ হঠাৎ উচ্ছ্বাস রোদসীকে আরেকটু কাছে টেনে নিল আর জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? না, ঠিক আছে। না, কেন জানি মনে হলো তোমার মন খারাপ। রোদসী কিছু না বলে আরো শক্ত করে ধরে চুপটি করে শুয়ে থাকে। উচ্ছ্বাস আর কিছু জিজ্ঞেস করলো না। কালকে রাতে বোধহয় অনেক বৃষ্টি হয়েছে। আশেপাশে সবকিছু সজীব সতেজ হয়ে আছে। রোদসী বারান্দায় দাঁড়িয়েছিল। উচ্ছ্বাস অফিসে গিয়েছে ইম্পর্টেন্ট কাজ করায়। উষা আর বৃষ্টি কলেজে গেছে। উদয়ও বাসায় নেই। মিসেস রাবেয়া বেগমও ব্যস্ত, কিন্তু লোক এসেছে, শুনছে কারা যেন আসবে। তাই উচ্ছ্বাস কড়া করে বলে গেছে নিচে নামতে না। রোদসী ঘরে এসে একটা বই নিয়ে বসলো। দুপুরের দিকে মেইড এসে খাবার দিয়ে গেছে এবং বলে গেছে বিকালে রেডি হয়ে তাকে মিসেস বিপাশা বেগম নিচে যেতে বলেছে। বিকেলে রোদসী সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে একটু তৈরি হয়ে নেয়। এতে রোদসী বিরক্ত বোধ করলেও কিছু করার নেই, কারণ দাদু বলেছে এমন রংচং দিয়ে তার সাজতে ভালো লাগে না। তবু এখন রেডি হতে হবে। সে মেয়েটকে যেতে বলে কাবার্ড থেকে একটা নীল শাড়ি নামিয়ে পরে নিল। রোদসী নিচে নেমে এসে সবাইকে সালাম দিয়ে দাঁড়ালো। এক পাশেই দাঁড়ালো। এমা, দাঁড়িয়ে কেন নতুন বউ? আচ্ছা, আমাদের পাশে বসো। লজ্জা পেও না, আমরা তোমার শাশুড়ির বান্ধবীও বলতে পারো। রোদসীকে বসার জায়গা করে দিল এক আন্টি। রোদসী তার দেখানো জায়গা মতোই বসলো। সামনে কিছু আন্টিরা বসা আর দাদি বসা। চাচিমণি নেই, বোধহয় রান্নাঘরে। আর মিসেস বিপাশা বেগম এটা ওটা বলে গল্প করছে আন্টিদের সাথে। এতে দাদি যে খুশি নন তা তার চেহারা দেখেই ফুটে উঠেছে। রোদসী মাথা নিচু করে বসে আছে। এক আন্টি রোদসীকে প্রশ্ন করা শুরু করলো। রোদসীর এসব কিছু কেমন ইন্টারভিউর মতো লাগে, তবুও চুপ থেকে কথার উত্তর করে। বাসায় কে কে আছে তোমার? মানে বাবার বাড়ি? জি, সবাই আছে। সবাই বলতে যৌথ পরিবার? জি। বাবা কি করে? কয় ভাই বোন তোমরা? পারিবারিক ব্যবসা আছে। ছোট একটা বোন আছে। মাথা নিচু রেখেই সব কথার জবাব দিল রোদসী। এমা, কি গো বিপাশা, তোমার ছেলে কি মেয়ে আনলো?
যৌথ পরিবারের মেয়ে। জানো তো এরা সংসার করতে পারে না ঠিকমতো, সারাদিন কিন্তু ধান্দায় থাকে কিভাবে ঝামেলা সৃষ্টি করবে। এসব মেয়েরা অনেক চালাক হয়, সাবধানে থেকো আর সংসার বেঁধে রেখো। বলেই আন্টিরা হাসাহাসি শুরু করলো। রোদসী মনে মনে দুঃখ পেল, প্রকাশ করলো না। সংসার আমি করব আন্টি, আপনারা না। তাই এই চিন্তা আপনাকে করতে হবে না। আপনারা আপনার সংসার বাড়ি ঘর সব সামলালেই হবে। মাত্রই বাসায় এসেছিল উচ্ছ্বাস। এসেই রোদসীকে এমন সংসেজে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। ওকে এতবার বলার পরও নিচে নেমেছে, আবার এত কথা শোনাচ্ছে, একটু মাথা তুলেও দেখছে না। এই মেয়ে এমন কেন ভেবে পায় না উচ্ছ্বাস। তিতে বিরক্ত হয়ে উচ্ছ্বাস রোদসীর দিকে এগিয়ে যায়। রোদসী উচ্ছ্বাসকে দেখে বড় বড় চোখে তাকালো। ও মাঝে মাঝে ভেবে পায় না এই ছেলে এমন ভূতের মতো কিভাবে সময় মতো হাজির হয়। রোদসী মনে মনে ভয় পায়। উচ্ছ্বাসের এতবার বলা সত্ত্বেও সে নিচে নেমে এসেছে, সাথে এদের এত বকাবকি শুনেছে। এমনিতেই সে সংসার ভেঙে ফেলবে শুনে অনেক মনে কষ্ট পায়। রোদসী এর মধ্যে আবার উচ্ছ্বাস এখানে এসে পড়েছে। এমনিতেই সে সংসার ভেঙে ফেলবে শুনে অনেক মনে কষ্ট পায় রোদসী। এর মধ্যে আবার উচ্ছ্বাস এখানে এসে পড়েছে। কি থেকে কি করে বসে এই ছেলে তার ঠিক নেই। উচ্ছ্বাসের কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই একে ওর দিকে তাকিয়ে আছে। মিসেস বিপাশা সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, মাহাদি বাবা, আসলে ওরা রোদসীকে দেখতে এসেছিল, কথার মধ্যে ভুল বলে ফেলেছে। ওদের হয়ে আমি রোদসীকে আর তোমাকে সরি বলছি, কিছু মনে করো না। এগুলো বলে সে হাসার চেষ্টা করে। উচ্ছ্বাস কোনো কিছুর জবাব না দিয়ে রোদসীকে কোলে তুলে নেয় এবং যেতে যেতে বলে, আমার বউ কোনো খেলার পুতুল না যে এভাবে বসিয়ে রাখতে হবে আপনাদের সামনে। আর হ্যাঁ, আমার সংসার বা পরিবার নিয়ে ভাববার জন্য আমি আছি, আপনাদের ভাবতে হবে না। আর মাহাদি নামে আপনাকে কতবার বলেছি আমাকে ডাকবেন না। দাদিও উচ্ছ্বাসের সাথে সাথে উঠে তার ঘরে চলে যায়। 3 দিন তার এইসব কাহিনী ভালো লাগে না। মিসেস বিপাশা বেগমকে না করার পরেও না মেনে রোদসীকে জোর করে নিচে নামানোর জন্য জোর করে। এইসব কাহিনী বাড়িতে কেমন দিন দিন বেড়েই চলেছে। কবে এসব থেকে মুক্তি মিলবে খোদাই ভালো জানে। এসব ভাবতে ভাবতে মিসেস রাবেয়া বেগম হতাশ নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরে চলে যায়। মিসেস বিপাশা বেগম উচ্ছ্বাসের কথায় বান্ধবীদের সামনে অপমান বোধ করে, তবে কিছু বলে না। সে হাসার চেষ্টা করে। সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে নিজের সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে, আসলে হয়েছে কি, উচ্ছ্বাস একটু রাগী তো, আর রোদসীকেও সে এভাবে কারোর সামনে আসতে দিতে চায় না। তোমরা কিছু মনে করো না, খেয়ে যেও, আমি একটু আমার ঘর থেকে আসি। মিসেস বিপাশা বেগম মহিলাদের উদ্দেশ্যে এই কথা বলে উঠে দাঁড়ায়। এরই মধ্যে এক আন্টি বলে ওঠে, থাক বিপাশা, এত শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, বুঝেছি। আসলে পর তো পরই হয়, সতীনের ছেলে কি আর আপন হতে পারে? অন্য একজন আন্টি বলে ওঠে, ঠিক বলছেন ভাবি, পরেরটা পরই হয়, কখনো আপন হয় না। তা যাই হোক, আমাদের কি, আমরা চলে যাই। থাকবো না ভাবি, অন্য এক সময় আসবো। বিপাশা বেগমের এত বড় অপমানে চোখ মুখ লাল হয়ে এলো। এতক্ষণ অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছে, তার কাছে এগুলো সহ্যের বাইরে। তবে এই বাড়িতে যেমন ঢুকেছে বুদ্ধি করে, সেভাবে কোনো ভুল পদক্ষেপে এই বাড়ি ছাড়া হতে সে রাজি নয়। উচ্ছ্বাস রুমে এসে রোদসীকে বিছানায় বসিয়ে কভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর সে বাইরে এসে দেখে রোদসী ঠিক একই ভঙ্গিতে বিছানায় বসে আছে। উচ্ছ্বাস বারান্দায় চলে যায়। রোদসী উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে উচ্ছ্বাস এখনো ঘরে আসেনি। রোদসী আয়নার সামনে যেয়ে নিজেকে দেখে, তারপর ভাবে আসলে সে সংসার ভাঙবে, আদেও সে পড়বে। এতগুলো কথা বলে গেল মহিলাগুলো, তার অনেক কান্না পাচ্ছিল। এরই মধ্যে পিছন থেকে একটা শক্তপোক্ত পুরুষালী হাতের বিচরণ চলে। এতে রোদসীর ধ্যান ভাঙে। উচ্ছ্বাস জিজ্ঞাসা করে সে কি ভাবছিল। রোদসী আয়নায় তার পাশে থাকা সুপুরুষের দিকে তাকিয়ে দেখে, এক দেখাতেই উচ্ছ্বাসকে পছন্দ করবে সবাই। উচ্ছ্বাস নিজেকে এমনভাবেই করেছে, তবে তাদের শুরু পরিচয় এত তিক্ত কেন হলো ভেবে পায় না রোদসী। আচ্ছা, সব শুরুটা কেন সুন্দর হয় না? এই রোদু, কথা বলছো না কেন? কিছু জিজ্ঞেস করছি আমি। তুমি জানো না কথার জবাব না দিলে আমার রাগ লাগে, তবুও তুমি মাঝে মাঝে চুপ থাকো। আমি কিছু বলি না, কথার জবাব দাও না। কিছু বলি না বলে এই নয় যে কখনোই কিছু বলবো না। যা জিজ্ঞেস করছি জবাব দাও। আসলে ওই বাসার সবার কথা মনে পড়ছে।
রুহির জন্য মন কেমন করছে। আমাকে একটু ওই বাসায় নিয়ে যাবেন? বলছি তো যাবো, তার আগে বলো নিচে গিয়েছিলে কেন? বলছিলাম না ঘর থেকে কোথাও যেতে না? হাতের বাঁধন আরো শক্ত করে উচ্ছ্বাস। ব্যথা পায় রোদসী, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবুও এমন শক্তপোক্ত পুরুষের কাছ থেকে ছোট একটা নরম শরীর মাত্র। কিছুক্ষণ চেষ্টার পর রোদসী ছাড় পায়, উচ্ছ্বাস ছেড়ে দেয়। উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কেমন লাল হয়ে আছে। তা দেখে রোদসীর ভয় পায়। উচ্ছ্বাস এসে রোদসীর গাল টিপে ধরে বলে, তোমাকে কতবার বোঝাবো, বাংলা বোঝো না? বলিনি আমি না আসা পর্যন্ত নিচে নামবে না? ওরা এতক্ষণ এত কিছু শোনালো, ভালো লাগলো? আনসার মি, ড্যাম ইট। হাতের সামনে যা ফুলদানি পেয়ে তা আয়নায় ছুঁড়ে মারল উচ্ছ্বাস, আর ওটা লেগে আয়না ঝনঝন শব্দ করে ভেঙে গেল। রোদসী একটু জড়সড় ভাবে দাঁড়ালো, তার এই উচ্ছ্বাসকে ভয় লাগে। রোদসীর মুখটা ভয়ে ছোট হয়ে আসে। এর মধ্যে বাহির থেকে দরজায় অনবরত করাঘাত পড়তে থাকে, সাথে অনেকজনের ডাকাডাকি। সবাই দরজা খুলতে বললে উচ্ছ্বাস একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে বিছানায় বসে পড়ে। তারপর তাদের শুনিয়ে জোরালো গলায় বলে, আমাদের ম্যাটার আমরা বুঝে নেব, তোমরা চলে যাও, কিছু হয়নি। চলে গেল কিনা যায়নি তা বোঝা গেল না। উচ্ছ্বাস রোদসীকে কাছে ডাকলো। রোদসী ভয়ে ভয়ে ধীর পায়ে এগিয়ে যায় উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস তার পাশ দেখিয়ে বলে পাশে বসতে। রোদসী চুপ করে উচ্ছ্বাসের পাশে বসে। উচ্ছ্বাস ঠান্ডা মাথা করে রোদসীর গালের দুপাশে হাত রেখে কাছে টেনে জিজ্ঞেস করে, তুমি কি বেশি ভয় পেয়েছো পাখি? আসলে আমি এমন করতে চাইনি, হঠাৎ কি থেকে কি করে ফেললাম, মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমি সরি। আচ্ছা তুমি কি ব্যথা পেয়েছো? এটা বলে উচ্ছ্বাস রোদসীর হাত পা দেখতে শুরু করলো, আর রোদসী পুতুলের মতো উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। একটা লোক কিভাবে এত দ্রুত এমন রং বদলের মতো ব্যবহার করতে পারে? কে বলবে ইনি একটু আগে কেমন পাগলের মতো ব্যবহার করছিল? অদ্ভুত। রোদসী উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে, আর উচ্ছ্বাস ওর হাত পা চেক করে, ওকে শক্ত করে জড়িয়ে ধরে, আর বারবার মাপ চাইতে থাকে। রাতে মেইড এসে ডিনারের জন্য ডেকে যায়। উচ্ছ্বাস যেয়ে খাবার নিয়ে আসে, আর মেইডকে বলে রুম পরিষ্কার করে দিতে। অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছে রোদসী। সে কল্পনাও করেনি এত দ্রুত তাকে উচ্ছ্বাস তাদের বাবার বাড়ি নিয়ে যাবে। উচ্ছ্বাসের সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম বাবার বাড়ি যাচ্ছে রোদসী। ও অনেক বেশি খুশি। উচ্ছ্বাস ড্রাইভ করছে, আর কিছুক্ষণ পর পর মিররে রোদসীকে দেখছে। কেমন উতলা হয়ে আছে সে। উচ্ছ্বাস মনে মনে একটু শান্তি পায়। ওই দিন রাগারাগির পর রোদসী তাকে আরো ভয় পায়। উচ্ছ্বাস হাত বাড়িয়ে রোদসীর হাতটা কাছে এনে চুমু খায়। রোদসী হঠাৎ এহেন কাণ্ডে ভড়কে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাসকে হাসতে দেখে রোদসী আরো অবাক হয়। উচ্ছ্বাসকে সচরাচর হাসতে দেখা যায় না, সে সমস্ত গম্ভীর একটা ভাব নিয়েই থাকে। রোদসীকে তাকিয়ে থাকতে দেখে উচ্ছ্বাস রোদসীকে আরো অবাক করে দিয়ে রোদসীকে নিজের আরো কাছে টেনে ঘনিষ্ঠ হয়ে বসায়। রোদসী ওভাবেই চুপ করে পড়ে থাকে। উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করে, আজকে এত খুশি? আমাকেও বলো, আমিও একটু শুনি মেম সাহেব এত খুশি হবার কারণ কি? কিছুই না, এমনি। এমনি কেউ এত খুশি হয়? কারণ ছাড়া এত খুশির কিন্তু আরো একটা কারণ থাকে, যেটা সবাই বোঝে। উচ্ছ্বাস মাথা নাড়িয়ে অভিজ্ঞদের মতো কথাটা বলল। উচ্ছ্বাসের নর্মাল ভাবে কথা বলায় রোদসী একটু নরম হয়। সে এতক্ষণ মনে মনে ভয় পাচ্ছিল, তবে উচ্ছ্বাসের এমন নরম গলায় কথা বলাতে একটু ভয় কাটে। সে জানায়, এতদিন বাবা মা রুহি বাসার বাকি সবার কথা অনেক মনে পড়ছিল, সেটা দেখতেও ইচ্ছে হচ্ছিল। আজকে হঠাৎ যখন বললেন আমাদের বাসায় যাবেন, আমার ঠিক ঈদের মতো আনন্দ হচ্ছে। আমি অনেক খুশি। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। রোদসী হাসে। উচ্ছ্বাস বোঝার ভঙ্গিতে হেসে বলল, আমি তো ভাবছি এই বুঝি ম্যাডামের মন গলেছে আর আমাকে ভালোবাসলে কিনা। কি জানি, বান্দার প্রতি মন গললেও গলতে পারে। আমি কিন্তু অত খারাপ নই যতটা প্রথম দিন থেকে ভেবে আসছো। এই কথাটা শুনে রোদসী একটু নড়ে চড়ে বসলো। তাতে উচ্ছ্বাস একটু বিরক্ত বোধ করে বলে, নড়ে না, দেখো না ড্রাইভ করছি, মনোযোগ নষ্ট হলে কিন্তু তোমারই ক্ষতি। রোদসী নড়াচড়া বন্ধ করে জড়সড় হয়ে ওভাবেই পড়ে রইল। কিছুক্ষণ বাদে ওরা রোদসীর বাসায় পৌঁছালো। সবাই ওদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। রোদসীকে দেখা মাত্রই রুহি আপু বলে চিৎকার করে এসে জড়িয়ে ধরে।
রোদসীও কোনো মতে পড়া থেকে নিজেকে সামলে নেয়। তারপর দুজনে একসাথে খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের কাণ্ড দেখে ওরাও হাসতে থাকে। উচ্ছ্বাস গিয়ে রোদসীর বাবা আর চাচাদের সাথে সালাম আদান প্রদান করে কথা বলে, আর রোদসী বাসার মহিলাদের সাথে ঘরের ভিতরে চলে যায়। রোদসীর রুমে এসে ওদের বসিয়ে রেখে আগে ফ্রেশ হয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওরা সবাই কিছু নিয়ে হাসাহাসি করছিল। রোদসী ওদেরকে জিজ্ঞেস করে কি নিয়ে ওরা এত হাসাহাসি করছে। ওর জিজ্ঞেস করার ধরন দেখে ওরা আরো হাসাহাসি করছিল। মর্জিয়া ভাবি এবার সিরিয়াস ভঙ্গিতে রোদসীকে বলল, হ্যাঁ রে তাবাসসুম, উচ্ছ্বাস ভাই তোমাকে এত ভালোবাসে, বোধহয় তোমাকে চোখেও হারায়। দেখোনি যখন তোমাকে আমরা এখানে নিয়ে এলাম কেমন অসহায়ের মতো তাকিয়েছিল। এটা বলেই সবাই সশব্দ করে হেসে উঠল। ওদের হাসতে দেখে লজ্জাবোধ করলো। ওরা বোনেরা আর ভাবিরা গল্প করতে বসলে বড়রা উঠে চলে যায়। আজকে বাড়ির জামাই এসেছে, কত কাজ। ওদের গল্পের মাঝে মর্জিয়া ভাবি রোদসীকে জিজ্ঞেস করলো, রোদসী কি উচ্ছ্বাসকে এখনো মেনে নিতে পেরেছে? রোদসী শুধু জানালো চেষ্টা করছি। ভাবি আর কিছু বলল না। কিছুক্ষণ বাদেই উচ্ছ্বাস রুমে আসলে ওরা সবাই চলে যায়। উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করলো, আজ তাহলে মহারানীর মন ভালো। রোদসী মুচকি হেসে জবাব না দিয়ে উঠে এসে উচ্ছ্বাসকে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলে উচ্ছ্বাস সেসব নিয়ে শাওয়ার নিতে চলে গেল। একটু পরই রাহা এসে বলে তাদের খেতে নিচে ডেকেছে। রোদসী রাহাকে বলে, তুমি যাও, আমি তোমার ভাইয়াকে নিয়ে আসছি। রাহা রোদসীর কথা শুনে চলে যায়। উচ্ছ্বাস ট্রাউজার পরে চুল মুছতে মুছতে বের হয়ে এসে বিছানায় বসে রোদসীকে চুল মুছে দিতে বলে। রোদসীও উচ্ছ্বাসের কথা মতো চুল মুছে দিচ্ছিল। হঠাৎ উচ্ছ্বাসের শরীর উষ্ণ হতে শুরু করে। রোদসীর সাথে উচ্ছ্বাসের এখনো শারীরিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আর উচ্ছ্বাসও নিজেকে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করতে জানে। কিন্তু হঠাৎ কি থেকে কি হচ্ছে বুঝে এলো না। উচ্ছ্বাস রোদসীকে থামিয়ে সে উঠে বারান্দায় চলে যায়। রোদসী বারান্দার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে থাকে, আর উচ্ছ্বাস বারান্দায় যেয়ে সিগারেট ধরায়। এতে রোদসী রেগে যায় এবং উঁচু গলায় বলে, দুপুরের সময় লাঞ্চের বদলে এসব কেন খাচ্ছেন বলেন তো? নিচে চলুন, আমাদের জন্য খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে, চলুন। রোদসীর হঠাৎ এমন ব্যবহারে উচ্ছ্বাস অবাক হয়। রোদসীকে বিয়ের আগে ঠিক এমনভাবে কথা বলতে শুনেছে, আর বিয়ের পর এভাবে কথা বলে। আচ্ছা, ধরেই নিল তাদের বিয়েটা তাড়াহুড়ায় হয়েছিল, তাই বলে রোদসী তার সাথে কথা বলা কমিয়ে দিবে? হঠাৎ উচ্ছ্বাসের মাথায় রাগ চাপলো, তবুও বারান্দায় দাঁড়িয়ে থাকলো। যখন রোদসী উচ্ছ্বাসকে ডাকতে কাছে আসলো, সে তড়িৎ গতিতে রোদসীর কোমর পেঁচিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। রোদসী এতে আরো ভড়কে যায়। যখন সে বুঝলো তার সাথে কি হচ্ছে, তখন থেকেই মোচড়ামুচড়ি শুরু করে। এতে উচ্ছ্বাস আরো শক্ত করে রোদসীকে পেঁচিয়ে ধরে। ইস, আমি কিছু দেখিনি, এই চোখ বন্ধ করলাম। হঠাৎ রুহির কথায় উচ্ছ্বাস একটু অপ্রস্তুত হয় এবং রোদসীকে ছেড়ে দেয়, আর রোদসী ছাড়া পেয়ে রুহিকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। আর রুহি উচ্ছ্বাস আর রোদসীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। রোদসীও লজ্জায় পড়ে। খাবার টেবিলেও রুহি সেভাবেই হাসছিল, যার কারণে রোদসীর মা মিসেস তানি বেগম রুহিকে জিজ্ঞেস করে এত মিটি মিটি হাসার কারণ কি। হঠাৎ এমন প্রশ্ন করায় রুহি কিছু বলার আগে রোদসী কিছু না মা বলে ওঠে। ওর কথার ধরন দেখে রোদসীর মা হকচকায়, আর রুহি ভ্যাবাচাকা খায়। বাসার সবাই ওদের অবস্থা দেখে হাসাহাসি শুরু করে দেয়। লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করতে। রোদসী যখন রুমে যায় তখন উচ্ছ্বাস রুমে ছিল না, সে রেদওয়ানের সাথে কথা বলতে গেছে। বন্ধু কিনা রোদসী রুমে যেয়ে মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে, আর আবারও দুপুরের কথা মনে পড়ে। সেও এখন চেষ্টা করছে উচ্ছ্বাসকে মেনে নেওয়ার, কিন্তু উচ্ছ্বাসের হঠাৎ করে রাগারাগি করা পজিটিভনেস এসব কর্মকাণ্ড রোদসীকে ভয় পাইয়ে দেয়। কি হয়েছে? এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো? প্রেমে পড়লে শুনেছি মানুষজন বারবার আয়না দেখে। কাহিনী কি বলো তো? এই, তুমি আবার আমার প্রেমে পড়ে যাওনি তো? বলো, আমাকে বলো, আমি সিক্রেট রাখবো, কাউকে বলবো না, প্রমিস। রোদসী চমকে দরজার দিকে তাকায়, তারপরে উচ্ছ্বাসের কথা শুনে আরো হকচকায়।
ওখানে উচ্ছ্বাস দাঁড়িয়েছিল এবং দাঁড়ানো থেকে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ আগেই এসেছে। উচ্ছ্বাস হেঁটে এসে রোদসীকে পিছন থেকে আলিঙ্গন করে। হঠাৎ এমন করায় রোদসী একটু লজ্জাবোধ করে। তাওর মুখ দেখে উচ্ছ্বাস টের পেল। সেটা দেখে উচ্ছ্বাস হাসলো। রোদসী তখনও আয়নার দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাসও আয়নার মধ্যে দিয়ে রোদসীর চোখে চোখ রাখে। তাই রোদসী চোখ নামিয়ে জানলার দিকে তাকায় আর বলে, ছাড়ুন, কেউ এসে পড়বে। এই সময় রুহি এসে পড়েছে। কি জাত একটা অবস্থা, আপনি বুঝতে পারছেন? লজ্জায় তো আমাকেই পড়তে হলো। ইউ আর সেমলেস। ঠিক ঠিক ধরেছ, নিজের বউকে ধরেছি। কে দেখলো না দেখলো তাতে আমার কিছু যায় আসে না। রোদসী একটু চুপ থেকে উচ্ছ্বাসকে ডাকলো। মাহাদি। এই প্রথম রোদসী তাকে নাম ধরে ডাকলো। আচ্ছা, রোদসী কি তাকে ভালোবাসতে শুরু করেছে? মন গলেছে? বোধহয় গলেছে। উচ্ছ্বাস জবাবে হু বলে রোদসীর ঘাড়ে থুতনি রেখে আরো ঘনিষ্ঠ হয়। এতে রোদসী কেঁপে ওঠে। মাহাদি, আমি স্টাডিটা কন্টিনিউ করতে চাচ্ছি, মানে কমপ্লিট করতে চাচ্ছি। করবে না? করলো কে? মানে আমি ভার্সিটিতে যেতে চাচ্ছি। কেন, পড়তে হলে যেতে হবে কেন? আমি নোটস এনে দেবো, তুমি বাসায় পড়বে, জাস্ট এক্সামের সময় এক্সাম দেবে। রোদসী কোনো কথা বলে না, চুপ থাকে। তা দেখে উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করে, যাবে? কোথায়? আমার রাজ্যে। রোদসী হয়তো কথার মানে বুঝলো। তার গালগুলো লজ্জায় লাল হয়ে উঠল। তা দেখে উচ্ছ্বাস ওকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে এসে পর্দা টেনে দিয়ে ওর কাছে এসে কোলে তুলে নিল। রোদসী লজ্জা পেয়ে বুকে মুখ লুকিয়ে চুপটি করে রইল। উচ্ছ্বাস কখনো ভাবেইনি যে রোদসীর সম্মতি দেবে। তার কাছে এটা একটা সারপ্রাইজের মতো ছিল। আবদার করলো আর অবিশ্বাসের মতো রোদসী তা মেনে নিল। রোদসী উচ্ছ্বাসের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর উচ্ছ্বাস রোদসীর চুল হাত বোলাচ্ছিল আর রোদসীকে দেখছিল। সে কখনো ভাবেনি রোদসীকে সে পেয়ে যাবে। রেদওয়ানকে কত বুঝ দিয়ে রোদসীর বাবা চাচাদের ব্যবসায় হেল্প করে কনভিন্স করে রোদসীকে পেয়েছে। রোদসী তাকে প্রথম রেদওয়ানের বিয়েতে দেখেছে, তবে কাকতালীয়ভাবে তাদের প্রথম দেখাটা অনেক বাজে ছিল। রোদসী যখন নিজের রুমে শাড়ি বদলাচ্ছিল, ভুলক্রমে উচ্ছ্বাস রোদসীর রুমে ঢুকে পড়ে এবং তাদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তবে উচ্ছ্বাস পরে ক্লিয়ার করতে চাইলে রোদসী উচ্ছ্বাসকে থাপ্পড় মারে। এতে উচ্ছ্বাসের রাগ চেপে বসে এবং রেদওয়ানের বিয়ের সাথে ও রোদসীকে বিয়ে করে বসে। এসব ভেবে উচ্ছ্বাস হেসে রোদসীকে আরো ঘনিষ্ঠ করে টেনে নেয়। রোদসী একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। যখন ওরা বিদায় নেবে, হঠাৎ করে রোদসী বায়না করলো রুহি যেন তাদের সাথে তাদের বাসায় যায়। বাসায় কেউ অমত করলো না, তবে রোদসীর বাবা মাহফুজ সাহেব দিতে চাইলেন না। তিনি বললেন, তোর শ্বশুর বাড়িতে রুহি যে কি করবে? এমনিতেই তো দেখিস ও কত দুষ্টু, তার উপরে ওই বাসায় কিছু উল্টাপাল্টা করে বসলে। যদিও রুহির যাওয়ার ইচ্ছে ছিল, তবে বাবার কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। রোদসী তা লক্ষ্য করে বলে, আমি রুহিকে দেখে রাখবো, আর ও গেলে আমারও ভালো লাগবে। প্লিজ বাবা, যেতে দেও। একটু ইনোসেন্ট ভাব নিয়ে রোদসী রাজি করায় মাহফুজ সাহেবকে। তবে রুহি খুশি হয়ে দৌড়ে চলে যায় সবকিছু প্যাক করতে। সব প্যাক করে এসে রুহি বলে, আপু চলো, আমি রেডি। এই মেয়ে, কে তুমি? আমি রুহি। রুহি? কে? আমি তো চিনি না। উদয় ভাবনার ভঙ্গি করলো, তারপর বলল, চিনতে পারছি না। কে বলুন তো আপনি? রুহিকে এমন জোর করায় রুহির রাগ হলো। এ কেমন অসভ্যতা! তার বোনের বাসায় আসছে, এখন একে আবার জবাব দিতে হবে। সে কে? কার কাছে এসেছে? যত সব! এসব ভেবে রুহি ভেঙচি কাটলো। তা দেখে উদয় ভ্যাবাচাকা খেলো। উদয় রাগ হলো, তাই সে শক্ত কণ্ঠে রুহিকে ধমকে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? কি জিজ্ঞাসা করেছি জবাব না দিয়ে তুমি আমাকে ভেঙচি কাটছো? লিলিপুটের মতন একটা মেয়ে আসছে, কথার জবাব দিচ্ছে না। বলো কি সমস্যা? রুহি বুঝলো ছেলেটা রেগে গেছে। এতে রুহির মজা লাগলো, তাই সে আরো তেড়ামি করে বলল, কে? লিলিপুট আমি? লিলিপুট আপনি? কি এত বড় কথা? এই মেয়ে, কে তুমি? আর এই বাসায় কি করছো?
জানো না এটা ভদ্রলোকের বাসা? এই আপনি ভদ্রলোকের বাসা বলতে কি বুঝিয়েছেন? আমি অভদ্র? এই আপনি কে? জানেন এটা কার বাসা? না জেনে কথা বলছেন কেন? এটা আমার আপুর শ্বশুর বাড়ি। এটা আমার বাড়ি। বললেই হলো, আর আমি বিশ্বাস করে নেব? কে না কে? এই মেয়ে। ওকে, মাই নেম ইজ রুহি। বারবার এই মেয়ে কি শুরু করেছেন? এরই মধ্যে ওদের ঝগড়া শুনে রুম থেকে উষা বৃষ্টি এসে পড়ল। ওদের ঝগড়াটা এতই সিরিয়াস ভঙ্গির ছিল, ওদের সাহস হলো না থামানোর। রোদসী এসে ওদের থামিয়ে বলে, এই থাম থাম, কি শুরু করেছিস? রুহি, এটা কেমন বেয়াদবি? উদয়কে সরি বল। আর উদয়, তুইও কি বাচ্চা হয়েছিস? এই মেয়ে না, কি জানি নাম, রুহি না কি? হ্যাঁ, রুহি তো। কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল আমার সাথে। এই যে মিস্টার উদয়না অস্ত, হোয়াট এভার, আমি ঝগড়া করছিলাম নাকি আপনি যেচে পড়ে ঝগড়া করছিলেন? এই মেয়ে, নাম ঠিক করে বলো। দিস ইজ উদয়, নট অস্ত। আরে কতবার বলবো এই মেয়ে না, আমার একটা নাম আছে। দিস ইজ রুহি। মেয়ে কি? এই থাম থাম। রোদসী কানে হাত দিয়ে চিৎকার দিয়ে এটা বলে। তাতে সবাই চুপ। সবাই থামতেই রোদসী বলে, তোদের আমি থামাতে পারবো না। এক কাজ করি, এই উষা, একটা লাঠি আর বৃষ্টি একটা ছুরি এনে দে ওদের, তাহলেই হবে। শুধু ঝগড়া করলেই হবে না, মারামারি রক্তারক্তি করতে হবে। পরে আমরা তিনজন মিলে তোমাদের সেবা করব, ওকে? উষা আর বৃষ্টি রোদসীর এমন কথা শুনে খিলখিল করে হেসে দেয়। উদয় আর রুহি এমন কথায় লজ্জা পায়, তাই তারা এবার একে অপরের দিকে চোখ রাঙিয়ে চুপ হয়ে যায়। তা দেখে রোদসী শান্তির নিঃশ্বাস ত্যাগ করে। যাক, দুই পাগলকে অবশেষে থামানো গেল। কিছুক্ষণ ওদের লক্ষ্য করে রোদসী বলে, রুহি অ্যান্ড উদয়, তোরা একে অপরের বেয়ান। মানে রুহি হলো আমার বোন, আর রুহি এই উদয় হলো তোর দুলা ভাইয়ের চাচাতো ভাই। একে অপরকে হাই বল। ওরা একে অপরকে দেখে মুখ লটকে হাই বলে। ওদের কাণ্ড দেখে উষা আর বৃষ্টি মুখ টিপে টিপে হাসছে। আর রোদসী তো পড়েছে আর এক ঝামেলায়। আচ্ছা, ফ্যাসাদে পড়ে গেল তো। উদয় এবার মুখ খুলল। ও তোর বোন? তাই তো বলি, এত ঝগড়ু মেয়ে এই বাসায় আসলো কই থেকে? এবার বুঝেছি। এই যে মিস্টার অস্ত, কি বললেন? আমি ঝগড়ুটে নাকি আপনি? এই কতবার বলবো আমার নাম উদয়, অস্ত্র নয়। হোয়াট এভার, আই হ্যাভ টু গো। এই বলে উদয় নিজের রুমের দিকে চলে যায়। ও যেতেই সবাই সশব্দে হেসে দেয়। উষা বলে, কি বলো তো ভাবির বোন? ভাইয়াকেই প্রথম দেখলাম কারোর সাথে কথাই পারলো না। বিশ্বাস করো, আমার এত হাসি পেয়েছে। বৃষ্টি বলে, একদম ঠিক করেছো রুই আপু। উদয় ভাই সারাদিন আমাকে আর উষাকে পেতনি শাকচুন্নি বলে খেপাই। এবার বুঝুক ঠেলা। আজকে কথাই না পেরে মুখটা যে কিরকম হলো ভাবতে হাসি পাচ্ছে। এই বলেই বৃষ্টি, উষা আর রোদসী হেসে দিল। রুহি ওদের হাসাহাসি দেখে সবার মুখের দিকে তাকিয়ে দেখে নেয়। তারপর রোদসীকে বলে, আপু, আমি সরি। আসলে আমি এভাবে ঝগড়া করতে চাইনি। ওই উদয়না অস্ত লোকটা এত খারাপ, আমাকে শুধু বলছিল এই মেয়ে। তুমিই বলো, তোমার নাম রোদসী, তোমাকে যদি আমি এই মেয়ে বলি কেমন লাগবে? তারপর আবার কি বলেছে জানো? রোদসী হাসি থামিয়ে রুহির দিকে তাকিয়ে বোকার মতো উত্তর করে, না তো, কি বলেছে? বলেছে এটা ভদ্রলোকের বাড়ি, তাহলে সে ইনডাইরেক্টলি আমাকেই অভদ্র বলছে। বলো, তাহলে আমি ঝগড়া করব না? রোদসীর অনেক হাসি পায় রুহির এমন বাচ্চামি কথাবার্তায়। তবুও সে চুপ করে থাকে। রুহি উঠে তার দেখানো রুমে চলে যেতেই আবারও রোদসী, উষা, বৃষ্টি হাসিতে ফেটে পড়ে। রাতে রোদসী আয়নার সামনে বসে চুলে বিউনি করছিল আর সন্ধ্যায় উদয় রুহির কথা মনে করে হাসছিল। তা উচ্ছ্বাস ল্যাপটপে কাজ করার সময় বারবার তাকিয়ে দেখছিল। এভাবে অনেকক্ষণ কেটে যায়। রোদসীর কোনো হেলদোল নেই। সে ওখানে বসেই ওভাবে মুচকে মুচকে হেসে চলেছে। তা দেখে উচ্ছ্বাস ল্যাপটপ অফ করে এসে রোদসীর কোলে তুলে নেয়।
হঠাৎ এমন করায় রোদসী ভরকে গিয়ে উচ্ছ্বাসের টি শার্ট খামচে ধরে, তবে খামচিটা উচ্ছ্বাসের গভীরভাবে বাহুতে দাগ কাটে। তাই উচ্ছ্বাস ফিরে তার হাতের দিকে তাকায়। না, ভালোভাবেই আঁচড় লেগেছে, ঠিক যেন একটা বিড়াল আঁচড় কেটেছে। উচ্ছ্বাস এবার রোদসীর দিকে তাকায়। রোদসী একটু লজ্জা পায় তার কাজে, তাই সে একটু জড়সড় হয়ে উচ্ছ্বাসের ঘনিষ্ঠ হয়। তা দেখে উচ্ছ্বাস হেসে বলে, চলো আজকেও তোমায় আমার জগতে নিয়ে যাই। রোদসী তখনও আয়নার দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাসও আয়নার মধ্যে দিয়ে রোদসীর চোখে চোখ রাখে, তাই রোদসী চোখ সরিয়ে জানলার দিকে তাকায় আর বলে, ছাড়ুন, কেউ এসে পড়বে। এই সময় রুহি এসে পড়েছিল, কি জাত একটা অবস্থা আপনি বুঝতে পারছেন? লজ্জা তো আমাকেই পড়তে হলো। ইউ আর সেমলেস। ঠিক ঠিক ধরেছ, নিজের বউকে ধরেছি। কে দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সকালে রোদসী রুহির সাথে গল্প করছিল, তখন উচ্ছ্বাস রোদসীকে বলল রেডি হতে, তারা বের হবে। রোদসী একটু অবাক হলো, কারণ উচ্ছ্বাস রোদসীকে নিয়ে বাইরে বের হয় না। রোদসী কিছু জিজ্ঞেস করার আগেই উচ্ছ্বাস বলে, নো মোর টক, গো ফাস্ট, যা বলছি তাই করো। রোদসী একটা শাড়ি পরে রেডি হয়ে উচ্ছ্বাসের সাথে গেল। রুহি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল, তখন আবার উদয়ের সাথে দেখা হয়। উদয়কে পাশ কাটিয়ে যাওয়ার সময় রুহি উদয়কে ভেঙচি কাটলো। তা উদয় আবার রুহিকে ডাক দিল। এই মেয়ে, মাই নেম ইজ রুহি। নাম মনে থাকে না? রুহি ডাকবেন। মনে রাখার মতো না। সে যাই হোক, আমার কি, আগে বলো ভেঙচি কাটলে কেন? আমার মুখ, আমি যা ইচ্ছে করব, তাতে আপনার কি? আপনার সমস্যা কোথায়? শুধু শুধু ঝগড়া করতে চান কেন? কাজ নেই আপনার? আমি ঝগড়ুটে? অবশ্যই। এটা বলে রুহি আবার ভেঙচি কাটে, তারপর তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আর উদয় বলে, দুই বোনই এক, সব সময় ঝগড়ায় ওস্তাদ। এই বলে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে সেও তার রুমের দিকে চলে যায়। নামো। কোথায় যাচ্ছি আমরা? ভার্সিটি। কার ভার্সিটি? তোমার। মানে? তোমাকে আবার অ্যাডমিশন করাবো।